আমাদের জিপিএনএস শেষ। এখন আমরা শুরু করব রেনাল এবং কার্ডিওভাস্কুলার। তো রেনাল আর কার্ডিওভাস্কুলার হচ্ছে বোর্ড 1 ভাইবার ক্ষেত্রে, আর রিটেনের ক্ষেত্রে হচ্ছে বি গ্রুপের মধ্যে পড়ছে। আর এই রেনাল এবং কার্ডিওভাস্কুলারের মধ্যে আছে হচ্ছে বিএমডিসি কারিকুলাম 2021 অনুযায়ী ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিয়াক, সিসিএফ, তারপর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, আর হচ্ছে আছে অ্যান্টিএনজিও ড্রাগ, আর হচ্ছে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ। এখন আমরা শিখবো হচ্ছে রেনালের মধ্যে আছে ডায়াবেটিস। তো ডায়াবেটিসটা আমরা শিখবো। ডায়াবেটিস কি? ডায়াবেটিস হচ্ছে ইউরিন দিয়ে সোডিয়ামের সাথে ওয়াটার বের হয়ে যাওয়া হচ্ছে ডায়াবেটিস। মনে রাখতে হবে ইউরিন দিয়ে, সোডিয়ামের সাথে ওয়াটার অনেক জায়গা দিয়ে বের হয়, কিন্তু ইউরিন দিয়ে যখন বের হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসের ক্লাসিফিকেশন কি? ক্লাসিফিকেশন হচ্ছে এফিকেসি। ক্লাসিফিকেশন বিএমডিসি অনুযায়ী দুই ভাগে আমাদের শিখতে বলছে। বিএমডিসি তে বলছে এফিকেসি আর সাইট অফ অ্যাকশন অনুযায়ী শিখতে। আরো ক্লাসিফিকেশন আছে, আপনারা মূল বই দেখলে পড়তে পারবেন। তো এফিকেসি অনুযায়ী হাই এফিকেসি, মডারেট এফিকেসি, লো এফিকেসি। তো হাই এফিকেসি হচ্ছে 20 to 25% কাজ করে, এটা হচ্ছে ফুরোসেমাইড, এটা সবচেয়ে ভালো উদাহরণ। মডারেট এফিকেসি উদাহরণ হচ্ছে মূলত থায়াজাইড গ্রুপের যে ড্রাগগুলো আছে, ক্লোরথায়াজাইড, হাইড্রোক্লোরথায়াজাইড। থায়াজাইড তো আপনারা পড়বেনই, তার আগে ক্লোরের আগে আবার হাইড্রো লাগাই দিবেন, তাহলে ক্লোরথায়াজাইড, হাইড্রোক্লোরথায়াজাইড, এভাবে মনে রাখতে পারেন। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে লো এফিকেসি। লো এফিকেসির মধ্যে আছে অসমোটিক ডায়ারেটিক্স আর হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর। এটার উদাহরণ হচ্ছে অ্যাসিটাজোলামাইড। অসমোটিক ডায়ারেটিক্সের উদাহরণ হচ্ছে ম্যানিটল আর সুক্রোজ। এটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এটা যখন রিটেনে আসবে তখন আপনাকে বলবে যে ফ্রিকোয়েন্সি অনুযায়ী ভাগ করতে, তখন এইটুকু লিখবেন, তাইলে হচ্ছে মার্ক পাওয়া যাবে। আর সাইট অফ অ্যাকশন অনুযায়ী যদি বলে, তাহলে আপনাকে বলবে সাইট অফ অ্যাকশন অনুযায়ী ক্লাসিফিকেশন করতে, তখন আপনারা করবেন হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল একটা, তারপর হচ্ছে লোকো ভ্যালি, তারপর লোকো ভ্যালির পর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলের প্রক্সিমাল অংশ, ডিস্টাল কনভলিউটেড টিউবুলের ডিস্টাল অংশ। তো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কি আছে? অসমোটিক আর হচ্ছে ক্যালসিয়াম অ্যানহাইড্রেস ইনহিবিটর। এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে কি অসমোটিক আর ক্যালসিয়াম অ্যানহাইড্রেস ইনহিবিটর। আর লোকো ভ্যালি বা লুপ ডায়াবেটিক্স হচ্ছে এর আরেকটা নাম হচ্ছে হাই সেইলিং ডায়াবেটিক্স। লুপ ডায়াবেটিক্স এর উদাহরণ হচ্ছে ফ্রুসেমাইড, বুমেটানাইট, আর অনেক উদাহরণ আছে। আমাদের মেইনলি লাগবে হচ্ছে ফ্রুসেমাইড। এর তারপরে হচ্ছে ডিসিটি এর হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। আর হচ্ছে ডিসিটি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কাজ করে হচ্ছে থায়াজাইড ডায়াবেটিস, আর ডিসিটি ডিস্টালে কাজ করে হচ্ছে পটাশিয়াম স্পাইরিং ডায়াবেটিস। তো আমাদের কারিকুলামে ফ্রুসেমাইড বা লুপ ডায়াবেটিক্স, তারপরে হচ্ছে থায়াজাইড আর পটাশিয়াম স্পাইরিং ডায়াবেটিস এর মেকানিজম অফ অ্যাকশন, এগুলো শিখতে বলা হয়েছে। ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, তারপরে এডিমার ক্ষেত্রে কি কাজ করে, হাইপারটেনশনের ক্ষেত্রে কি কাজ করে, এই তিনটা ড্রাগের ক্ষেত্রে শিখতে বলা হয়েছে। এগুলো আমাদের কারিকুলামে শিখতে বলা হয়নি, কিন্তু কেউ যদি শিখতে চান আপনারা মূল বই করতে পারেন। তো আলোচনা করবো এখন হচ্ছে ডায়াবেটিক্স এর মধ্যে যে লুপ ডায়াবেটিক্স আছে তার মেকানিজম অফ লুপ ডায়াবেটিক্স অথবা ফুসেমাইড। পরীক্ষায় আসবে যে ফুসেমাইডের মেকানিজম অ্যাকশন অথবা লুপ ডায়াবেটিক্স এর মেকানিজম অ্যাকশন। তো এটা আসলে কি, আমরা লুপ ডায়াবেটিক্স এর মেকানিজম অ্যাকশনটা কি? লুপ ডায়াবেটিক্স মূলত ফুসেমাইড, সোডিয়াম, পটাশিয়াম এবং হচ্ছে 2 ক্লোরাইড আয়ন কে কোট্রান্সপোর্টারকে ব্লক করে। মানে এই যে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড আয়ন, এই যে কোট্রান্সপোর্টার আছে, এই কোট্রান্সপোর্টটাকে মূলত ব্লক করে তারপরে হলো কাজ করে। এটা থাকে কই? এই 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 সোডিয়াম, পটাশিয়াম, 2 ক্লোরাইড কোট্রান্সপোর্ট থাকে কই? থাকে হচ্ছে থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে থাকে। কই থাকে? থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে থাকে। ফলে সোডিয়াম, পটাশিয়াম আর ক্লোরাইড এর রিঅ্যাবজর্পশন বন্ধ হয়। কি হয়? রিঅ্যাবজর্পশন। এটা ব্লক হয়ে গেলে তখন সোডিয়াম, পটাশিয়াম আর 2 ক্লোরাইড আয়ন, এটা রিঅ্যাবজর্পশন আর হয় না। এটা যখন রিঅ্যাবজর্পশন না হয় তখন কি হয়? তখন হচ্ছে সোডিয়াম আর পটাশিয়ামের সাথে আইসোঅসমোটিক এর মাধ্যমে H2O বের হয়ে যায়। H2O মানে পানি বের হয়ে যায়। তার মানে আমরা জানি যে সোডিয়ামের সাথে পানি বের হয়ে যায়, পটাশিয়ামের সাথে পানি বের হয়ে যায়। তো এই যে সোডিয়ামের সাথে পানি বের হয়ে যায় তো ডায়াবেটিক্স, তাই না? আমাদের দরকারই তো ডায়াবেটিক্স করা, মানে পানি শরীর থেকে বের করে দেওয়া। তাহলে সোডিয়াম এবং পটাশিয়ামের সাথে আইসোঅসমোটিক এর সাথে পানি বের হয়ে যায় কখন? যখন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড আয়ন এর রিঅ্যাবজর্পশন বন্ধ হয়। এটা রিঅ্যাবজর্পশন কখন বন্ধ হয়? এটা রিঅ্যাবজর্পশন বন্ধ হয় যখন এই সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড কোট্রান্সপোর্ট আয়নকে ব্লক করে।
তো এটা আমরা কোথায় কোথায় ইউজ করি? আমরা ইউজ করে থাকি হচ্ছে ইডিমাতে বা পালমোনারি ইডিমাতে। আমরা জানি ইডিমা মানে কি? ইডিমা মানে হচ্ছে শরীরে পানি জমা হওয়া। পানি থেকে এখন যদি শরীরে যদি বেশি বেশি পানি জমা হয়, এখন পানি তো শরীর থেকে বের করে দিতে হবে। আর শরীর থেকে পানি বের করে দিতে, বডি থেকে পানি বের করে দিতে আমরা তখন হচ্ছে আমরা ডায়াবেটিস গুলো ইউজ করি। তার মানে এটা একটা ইউজ আমরা পাইলাম যে ইডিমাতে ইউজ করি। এটা ডিএমএডিসি এর কারিকুলামে আছে যে ইডিমাতে আমরা ইউজ কিভাবে করি এটা দেখাই যায়। তারপরে অ্যাকিউট রেনাল ফেইলিউরে আমরা ইউজ করি যখন কিডনি নষ্ট হয়ে যায়, কিডনি শরীর ফিল্টার করতে পারে না অনেকগুলা পানি, অনেক পানি শরীর থেকে কিডনি ফিল্টার করতে পারে না। যেহেতু অনেক পানি শরীর থেকে কিডনি ফিল্টার করতে পারে না, সেই ক্ষেত্রে তখন আমরা কি করি? আমরা ডায়াবেটিস ইউজ করি, যার ফলে কিডনির উপর প্রেশার কমে। আর কিডনির উপর প্রেশার কমলে তখন কিডনিটা একটু ভালো থাকার চেষ্টা করে। তারপরে কি আমরা হাইপার টেনশন ইউজ করি। কোথায় ইউজ করি? হাইপার টেনশন। হাইপার টেনশন ইউজ করি কেন? হাইপার টেনশনে বডিতে যখন অনেক বেশি ব্লাড ভলিউম থাকে তখন এই হাইপার টেনশনটা এই সময় হয়। আর আমরা যখন বডি থেকে ব্লাড ভলিউমটা কমাইতে পারবো তখন এই হাইপার টেনশনটা আমরা রিলিভ করতে পারবো। তারপরে হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট কি কি হইতে পারে? এই যে অ্যাডভার্স ইফেক্ট, যে সোডিয়াম পটাশিয়াম, এই অ্যাডভার্স ইফেক্ট গুলা হইতে পারে যে পটাশিয়াম কমে যাবে, হাইপো মানে কম, হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিয়ামিয়া, এই আয়নগুলো বডি থেকে কমে যেতে পারে। আরেকটা অ্যাডভার্স ইফেক্ট কি? যে হাইপোভলিমিয়া, যে এই যে এডিমের সময় মানে বেশি পরিমাণ পানি যদি বের করে দেওয়া যায় তাহলে হাইপোভলিমিয়া হয়ে যেতে পারে। রিভার্সিবল অটোটক্সিসিটি হতে পারে। রিভার্সিবল অটোটক্সিসিটি কিভাবে হয়? মানে এমন একটা অটোটক্সিসিটি যেটা রিভার্স করা যায়, এটা হচ্ছে রিভার্সিবল অটোটক্সিসিটি। এটা হচ্ছে যখন বেশি পরিমাণ পানি সোডিয়াম মানে বের করে দেয় তখন কানের মধ্যে পানি, কানের ভারসাম্য রক্ষা করে, তখন কানে শুনতে অসুবিধা হয়। এটা হচ্ছে রিভার্সিবল অটোটক্সিসিটি করে। আর কন্ট্রাইন্ডিকেটেড হাইপার সেন্সিটিভিটি আছে ফুসেমাইডের মধ্যে, তাদের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। আর হাইপোভলিমিয়া যখন হয় তখন যদি আবার আমরা ফুসেমাইড দিই তাহলে তো মানে আরো রোগীর মধ্যে শরীর থেকে আরো বেশি পরিমাণ পানি বের হয়ে যাবে। এই জন্য হাইপোভলিমিয়া, ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স এই সমস্ত ক্ষেত্রে আমরা ফুসেমাইড ইউজ করব না। আমাদের ফুসেমাইডের ইউজ, ফুসেমাইডের ইন্ডিকেশন, ফুসেমাইডের কন্ট্রাইন্ডিকেশন, ফুসেমাইডের অ্যাডভার্স ইফেক্ট এবং হচ্ছে মেকানিজম অ্যাকশন শেষ। এখন আমরা থায়াজয়েডের আলোচনা করব, থায়াজয়েড গ্রুপ আলোচনা করব। এখন আলোচনা করব হচ্ছে থায়াজয়েড ডায়াবেটিস। থায়াজয়েড ডায়াবেটিস, এবার প্রথমে আলোচনা করব থায়াজয়েড ডায়াবেটিসের মেকানিজম অ্যাকশন। থায়াজয়েড ডায়াবেটিস কাজ কিভাবে করে? থায়াজয়েড ডায়াবেটিসের উদাহরণ হচ্ছে যে ক্লোরথায়াজয়েড, তারপরে হচ্ছে হাইড্রোক্লোরথায়াজয়েড। আর এটা কাজ করে প্রথমে ব্লাডে যায়, থায়াজয়েড প্রথমে ব্লাডে যায়। ব্লাডে যায় কি করে? টিউবুলার সিক্রেশনের মাধ্যমে সাইট অফ অ্যাকশনে যায়। কোথায় যায়? সাইট অফ অ্যাকশন। কোন সাইট অফ অ্যাকশন? ডিস্টাল কনভলিউটেড টিউবুল এর লুমিনাল মেমব্রেন, ডিস্টাল কনভলিউটেড টিউবুলের লুমিনাল মেমব্রেনে যায়। আর সেখানে কি করে? সেখানে সোডিয়াম এবং ক্লোরাইড কো-ট্রান্সপোর্টার ব্লক করে। কি করে? সোডিয়াম এবং ক্লোরাইডের যে কো-ট্রান্সপোর্টার আছে সেটাকে ব্লক করে। যদি সোডিয়াম এবং ক্লোরাইড কো-ট্রান্সপোর্টার ব্লক করে তাহলে হবেটা কি? হবেটা হচ্ছে ডিক্রিজ সোডিয়াম আয়ন রিঅ্যাবজর্পশন, সোডিয়াম আয়ন আবার বডিতে ফিরে আসবে না এবং ইউরিনের মাধ্যমে সোডিয়াম আয়নটা কি করবে? বের হয়ে যাবে আইসোঅসমোটিক এর প্রক্রিয়ার মাধ্যমে, ওয়াটারকে নিয়ে বের হয়ে যাবে। ওয়াটারকে নিয়ে কি করবে? বের হয়ে যাবে। তাহলে ডায়ালিসিস হবে, এর মাধ্যমেই হচ্ছে কাজ করে। তার মানে এইখান থেকে আমরা মনে রাখবো একটা জিনিস, এটা কি করে? সোডিয়াম ক্লোরাইড এবং কো-ট্রান্সপোর্টকে ব্লক করে। আর আমরা হচ্ছে ফুসেমাইডে কি পড়ছি? ফুসেমাইডে পড়ছি সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড। আর এখানে হচ্ছে সোডিয়াম আর ক্লোরাইড ইউজ প্রায় সেমই, ইউজ হচ্ছে হাইপারটেনশন, ইডেমা, হার্ট ফেলিওর। তারপরে হচ্ছে হার্ট ফেলিওর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো কিভাবে হার্ট ফেলিওরে থায়াজয়েড ডায়াবেটিস কাজ করে। আপাতত জেনে রাখি হার্ট ফেলিওর, ইডেমা আর হাইপারটেনশনে হচ্ছে ইউজ করি। আর অ্যাডভার্স ইফেক্ট হিসেবে ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হয়, এটা বোঝা যাচ্ছে যে ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হবে, হাইপারকেমিয়া হবে, হাইপারক্যালেমিয়া হবে। আর হাইপার, আপনাকে টিচার একটা জিনিস আপনার মুখ থেকে শুনতে যাবে যে হাইপার কি হবে? হাইপার ক্যালসিয়ামিয়া হবে, আর বাকি সবগুলো হাইপো হবে। আর মেটাবলিক ইফেক্টের মধ্যে হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া হবে, হাইপার লিপিডিমিয়া হবে। এখন আমরা আলোচনা করবো হার্ট ফেলিওরে কিভাবে হচ্ছে থায়াজয়েড ডায়াবেটিস ইউজ করা হয়, থায়াজয়েড ডায়াবেটিস কাজ করে। এরপর হচ্ছে আমরা পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিস আলোচনা করলে আমাদের ডায়াবেটিস আলোচনা শেষ হয়ে যাবে। তো আমরা এখন থায়াজয়েড ডায়াবেটিসের অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট আলোচনা করব। তো অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্টের মধ্যে প্রথমে একটা ইফেক্ট, সেটা হচ্ছে আমরা পড়েই ফেলছি, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কো-ট্রান্সপোর্টার ব্লক করে। ব্লক করলে হচ্ছে সোডিয়ামের সাথে আইসোঅসমোটিক প্রেসারের মাধ্যমে পানি বা ওয়াটার এক্সক্রিট হয়। আর ওয়াটার এক্সক্রিট হলে প্লাজমা ভলিউম ডিক্রিজ হয়। প্লাজমা ভলিউম যদি ডিক্রিজ হয় তখন ভেনাস রিটার্ন ডিক্রিজ হয়।
প্লাজমা ভলিউম ডিক্রিজ হলে ভ্যারাসিটন ডিক্রিজ হবে, ভ্যারাসিটন ডিক্রিজ হলে তখন কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হয়, কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হলে ব্লাড প্রেশারও ডিক্রিজ হয়। এই একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে 2 নম্বর মাধ্যমটা হচ্ছে সোডিয়াম আয়ন আর্টেরিয়াল টোন বজায় রাখার জন্য প্রয়োজনীয়। কিন্তু যখন সোডিয়াম আয়নই বডি থেকে বের হয়ে যায়, সোডিয়াম আয়ন কমে গেলে আর্টেরিয়াল টোন কমে যায়, আর্টেরিয়াল টোন কমে গেলে ভেসোডাইলেশন হয়, ভেসোডাইলেশন হলে বিপি কমে যায়। আরেকটা 3 নম্বর, এটা আমি 3 নাম্বারটা পড়ি নাই, ওই সময় উঠাই দিছি। 3 নাম্বারটা হচ্ছে এন্ডোথেলিয়াম সোডিয়াম আয়ন কম, এন্ডোথেলিয়ামে সোডিয়াম আয়ন কমে গেলে, এন্ডোথেলিয়ামে যদি সোডিয়াম আয়ন কম হয় তখন অ্যামাইন সেন্সিটিভিটি কমে যায়। আর অ্যামাইন সেন্সিটিভিটি কি, নরঅ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন আর অ্যাঞ্জিওটেনসিন, এগুলো হচ্ছে অ্যামাইন। এগুলা কি করে, এগুলো ভ্যাসোকনস্ট্রিকশন করে। আর যখন অ্যামাইন সেন্সিটিভিটি কমে যায় তো এগুলো তো কমে যায়, এগুলো তো আর ভ্যাসোকনস্ট্রিকশন করতে পারে না। তখন ভ্যাসোকনস্ট্রিকশন না করতে পারে তখন ভ্যাসোডাইলেশন হয়, আর ভ্যাসোডাইলেশন হলে বিপি বেড়ে যায়। এই হচ্ছে থায়াজাইড ডায়াবেটিক্স এর অ্যান্টি হাইপারটেনসিভ ইফেক্ট। এখন আমরা আলোচনা করব পটাশিয়াম আয়ন স্প্যারিং ডায়াবেটিক্স। পটাশিয়াম আয়ন স্প্যারিং ডায়াবেটিক্স বাকি ছিল, এটার মেকানিজম অ্যাকশন আমরা এখন আলোচনা করব প্রথমে। আর এটা আরেকটা নাম যদি আমি বলি তাহলে বলবো হচ্ছে স্পাইরোলেকটন। এটার মেকানিজম অ্যাকশন কি, এটা প্রথমে কি করে, অ্যালডোস্টেরন ব্লক করে। অ্যালডোস্টেরন ব্লক করে, এটা একটা অ্যালডোস্টেরন কম্পিটিটিভ মানে অ্যান্টাগনিস্ট, কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অ্যালডোস্টেরন। কারণ আমরা জানি অ্যালডোস্টেরন কি করতে চায়, অ্যালডোস্টেরন আয়ন চায় পটাশিয়াম আয়ন বডি থেকে বের করে দিতে, সোডিয়াম আয়ন বডির ভিতরে ঢোকাইতে। আর অ্যালডোস্টেরন যখন আমরা ব্লক করে ফেলি তখন কি হয়, তখন তার উল্টা হয়, তখন সোডিয়াম আয়ন বের হয়ে যায় আর সোডিয়াম আয়নের সাথে ওয়াটার বের হয়ে যায়, আর পটাশিয়াম আয়ন বডির ভিতরে থাকে। এর মাধ্যমে বডিতে পটাশিয়াম আয়নের ভারসাম্য বজায় থাকে। আর এই যে পটাশিয়াম আয়ন স্পেয়ারিং মানে পটাশিয়াম আয়ন বডির মধ্যে থাকতেছে, এই জন্য এটাকে বলা হয় পটাশিয়াম আয়ন স্পেয়ারিং ডায়াবেটিক্স। এটার ইউজ কি কি আছে, ইউজ হচ্ছে হাইপার অ্যালডোস্টেরনিজম, আর কি আছে, হাইপার অ্যালডোস্টেরনিজম বুঝছি আছে যে অ্যালডোস্টেরনিজম, হাইপার অ্যালডোস্টেরনিজম আমরা এটা ইউজ করব। তারপরে হচ্ছে হার্ট ফেলিওর ইউজ করি, সিরোসিস অফ লিভার ইউজ করি, কারণ সিরোসিস অফ লিভারে অনেক সময় বডিতে ফ্লুইড বেড়ে যায়, এই জন্য সিরোসিস অফ লিভার ইউজ করে থাকি। তারপরে কি অ্যাডভার্স ইফেক্ট হিসেবে কি কি আছে, হাইপার ক্যালেমিয়া আছে। হাইপার ক্যালেমিয়া অবশ্যই বেশি পরিমাণ পটাশিয়াম অ্যাডভার্স ইফেক্ট হয়ে যেতে পারে। অ্যাকিউট রেনাল ফেলিওর, কিডনি স্টোন, বেশি পরিমাণ পটাশিয়ামের কারণে কিডনিতে খনিজ পদার্থ, তারপরে হচ্ছে ক্যালসিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়ন এই সমস্ত মিলাও কিডনিতে ক্রিস্টাল তৈরি করে, তার ফলে কিডনিতে পাথর হয়। এই জন্য এটা হচ্ছে একটা অ্যাডভার্স ইফেক্ট, কিডনি স্টোন হতে পারে, আর পিইউটি হতে পারে, গ্যাস্ট্রিক আপসেট হতে পারে। এর কারণ হচ্ছে পটাশিয়াম আয়ন মানে পটাশিয়াম আয়ন বডিতে বেড়ে গেলে অনেক সময় পেট ব্যথা বা গ্যাস্ট্রিক ইরিটেশন এই জন্য হতে পারে, এই জন্য এটা একটা অ্যাডভার্স ইফেক্ট। তার মানে আমরা ডায়াবেটিক্স আলোচনা করা শেষ, রেনাল আমাদের মোটামুটি রেনালের মধ্যে ডায়াবেটিক্স আলোচনা করা শেষ। এখন আমরা হাইপারটেনশন আলোচনা করবো, আবার আস্তে আস্তে সব বাকিগুলো আলোচনা করবো।